অধ্যায় 429 বিভিন্ন পক্ষ। রাতের রাস্তার বাতিগুলো ভিজে যাওয়া মাটিকে আলোকিত করে রেখেছিল। মাঝে মাঝে ঘোড়ার গাড়ি যাওয়ার সময় সেখান থেকে কাদা ছিটকে পড়ছিল। বেকলুন্ড রাজ্যের ঠিক মাঝখানে ছিল। সোনিয়া সাগর থেকে এর দূরত্ব ছিল মাত্র কয়েক ডজন কিলোমিটার, আর সেখানে সারা বছরই বেশ বৃষ্টিপাত হতো। জুলাই মাসে এখানকার সর্বোচ্চ তাপমাত্রা হতো মাত্র 28 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকত প্রায় 2 ডিগ্রি সেলসিয়াসের মতো। আবহাওয়া কখনোই শূন্য বা তার নিচে নামার সুযোগ পেত না, কিন্তু তবুও মানুষের ঠান্ডা লাগা বন্ধ হতো না। এমনকি ফেইস্যাক থেকে আসা উত্তরের মানুষজন, যারা বরফ আর তুষারে থাকতে অভ্যস্ত ছিল, তারাও অনেক সময় এখানকার আর্দ্রতা সহ্য করতে পারত না। সেখানকার ঠান্ডা বাতাস যেন জামাকাপড় আর হাড় ভেদ করে ভেতরে ঢুকে যেত। ক্লাইন মোরেত্তি এমন একটা ঘরের জানালায় দাঁড়িয়েছিল যেখানে ফায়ার প্লেস জ্বালানো হয়নি। সে বাইরের শান্ত পরিবেশের দিকে তাকাল। তার শরীর, মন আর আত্মা যেন একদম শান্ত হয়ে গেল। সে যদি উপাদানগুলো জোগাড় করে ম্যাজিক পোশন বানাতে পারে, তাহলে সে খুব তাড়াতাড়ি সিকোয়েন্স 6-এ চলে যেতে পারবে। সে তখন ফেসলেস হয়ে যাবে। ম্যাজিশিয়ান পোশনটা পুরোপুরি হজম হয়ে গেছে। ডিজায়ার অ্যাপোস্টলকে আমি নিজেই শেষ করেছি, আর সে পালাতে পারেনি। অরোরা অর্ডার এখনও মিস্টার ফুলের অনুসারীদের খুঁজেই বেড়াচ্ছে। মিস্টার আজিককে একটা অজানা দল তাড়া করছে, আর আমার পোশানের উপাদানের সমস্যা। এগুলো ছাড়া আপাতত আমার আর কোনো চিন্তা নেই। ক্লাইন সামনের দিকে ঝুঁকে লম্বা করে শ্বাস নিল। তারপর সে জানালার কাঁচের ওপর জমে থাকা কুয়াশার দিকে তাকাল। সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ডিজায়ার অ্যাপোস্টলকে থামানোর কারণ ছিল, তার ভয় ছিল যে অন্য দলের কাছে হয়তো আলাদা কোনো প্ল্যান আছে, আর তারা হয়তো সহজেই অফিসিয়াল বিয়ন্ডারদের হাত থেকে বেঁচে পালাবে। সেই সময় হয়তো সবাই তার গুরুত্বপূর্ণ উপদেশের কথা মনে রাখত আর পরে প্রতিশোধ নিত। ডেভিলরা সাধারণত ঠান্ডা মাথার হয়, তাই তারা নিজেদের সঙ্গীদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ঝুঁকি খুব একটা নেয় না। কিন্তু তার মানে এই নয় যে যারা তাদের প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, তাদের ওপর তারা রাগ মেটাবে না। এই কাজটা করা সত্যিই দরকার ছিল। হয়তো টুয়ালাইট হার্মিট অর্ডারের কেউ কোনো এক জায়গায় তার জন্য অপেক্ষা করছে। ডিজায়ার অ্যাপোস্টল যদি একবার পালিয়ে যায়, আর আমার কাছে যদি দরকারি কোনো তথ্য না থাকে, তাহলে হয়তো আমি নিজেকে সিকোয়েন্স 5-এর বিরুদ্ধে তৈরি রাখব। আমি হয়তো ভাবব যে ফেসলেস হওয়ার পর আমি মোটামুটি নিরাপদে থাকব। কিন্তু ডিজায়ার অ্যাপোস্টল হয়তো অ্যাবিসকার্ড আর টুয়ালাইট হার্মিট অর্ডারের সাহায্য নিয়ে হাই সিকোয়েন্স বিয়ন্ডার হয়ে যাবে। এই ব্যাপারটা ভাবলেই আমার বেশ ভয় লাগে। কাউকে না কাউকে তো ন্যায়ের শেষ আঘাতটা হানতেই হতো। আজ বিকেলে কি ঘটেছিল, ক্লাইন সেটা নিয়ে ভাবল। সে তার অভিজ্ঞতা আর শিক্ষাগুলো মাথায় গুছিয়ে নিল। কিছুক্ষণ রাতের দৃশ্য উপভোগ করার পর সে সোফায় ফিরে গেল। সে বসে তার ভবিষ্যৎ প্ল্যান নিয়ে ভাবতে শুরু করল। মেশিনারি হাইভ মাইন্ডের দেওয়া পুরস্কারের টাকা দিয়ে আমি 1000 ফেজড হান্টারের মিউটেটেড পিটুইটারি গ্ল্যান্ড আর রক্ত কিনতে পারব। ডিপসি নাগার চুলের জন্যও তো শুধু টাকা হলেই চলবে। সমুদ্রের বুকে এসব উপাদান পাওয়া খুব একটা কঠিন হওয়ার কথা নয়। আমি মিস্টার হ্যাংডম্যানের সাহায্য নিতে পারি। একমাত্র সমস্যা হল হিউম্যান স্কিন শ্যাডোর বৈশিষ্ট্য। আর কোনো সূত্র পেলেও আমার কাছে পর্যাপ্ত টাকা নেই। এই কথা ভেবে ক্লাইন নিজেকে নিয়েই একটু হাসল। আমি এমন কেউ নই যে টাকাকে খুব বেশি ভালোবাসে। এটা শুধু একটা সাধারণ পছন্দ। আমি যখন টিঙ্গেনে ছিলাম, তখন আমি সবসময় মেলিসা মোরেত্তিকে টাকা খরচ করতে উৎসাহ দিতাম। আমি তাকে আর বেনসন মোরেটিকে একজন কাজের লোক রাখতেও বলেছিলাম। আমার মনে হতো যে যাই হোক না কেন, আমি নিজেকে যেন খুব বেশি কষ্ট না দিই। আমি যখনই কোনো গোপন কাজ করেছি, আমি সবসময় নিরাপত্তাকেই আগে গুরুত্ব দিয়েছি। আমি সবসময় খেয়াল রেখেছি যেন টাকার লোভে আমার মানসিক ক্ষতি না হয়। কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে তো সামনে এগোতেই হবে, আর সামনে এগোনোর জন্য আমাকে দামি দামি বিয়ন্ডার উপাদান কিনতে হবে। আমি শুধু একটা একটা করে পয়সা জমাতে পারি, আর যা পারি তা বাঁচাতে পারি। সে হঠাৎ করে তার কাঁধগুলো কুঁচকে নিল। বসার ঘরের ঠান্ডা পরিবেশ তার মতো একজন ম্যাজিশিয়ানকে কাঁপিয়ে তুলল, যার শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তাই সে ঠিক করল যে সে গোসল করে বিছানায় গিয়ে বই পড়বে। ঘুমানোর আগে আর মাত্র 3-4 ঘণ্টা বাকি আছে, তাই ফায়ারপ্লেসটা আবার জ্বালানোর কোনো দরকার নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে ক্লাইন উঠে দাঁড়াল। সে হেঁটে হেঁটে দোতলার দিকে এগিয়ে গেল। স্টিম ক্যাথেড্রালের নিচে ইকানসার বার্নার্ড সব রেকর্ড করা বক্তব্য পড়া শেষ করল। তারপর সে তার কফির কাপটা তুলে এক চুমুক খেল। কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর সে অ্যারোডেস নামের সেই প্রাচীন রূপালী আয়নাটা বের করল। কার্লসন আয়নাটার দিকে একবার তাকাল। সে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, ডিকন, আমি যদি সম্মানীয় অ্যারোডেসকে কোনো সমাধান না হওয়া অঙ্কের সমস্যা বা কোনো পুরনো ধাঁধার কথা জিজ্ঞেস করি, তাহলে সে কি আমাকে সঠিক উত্তর দেবে? বেশিরভাগ সময়ই এটা তোমাকে সরাসরি না করে দেবে। যদি এটার মনে হয় যে তোমার কোনো খারাপ উদ্দেশ্য আছে, তাহলে এটা তোমার গায়ে বাজও ফেলতে পারে। এমনকি এটা তোমাকে এমন কোনো অভিশাপ দিতে পারে যেটা তুমি কখনোই চাইতে না। ইকানসার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এটা একটা জ্যান্ত সিল্ড আর্টিফ্যাক্ট
যার বুদ্ধি অনেক বেশি। এটা কোনো সাধারণ বা নিয়ম মেনে চলা মেশিন নয়। যখন তুমি এটা ব্যবহার করবে তখন কোনো ফাঁকফোকর খোঁজার কথা না ভাবাই ভালো। কার্লসন তার চারপাশের সঙ্গীদের দিকে তাকাল। সে ভদ্রভাবে বলল, ডিকন, আমাকে তোমার হয়ে প্রশ্নটা করতে দাও। আমার তো লুকানোর মতো কিছুই নেই। সে তার পিঠ সোজা করে দাঁড়াল আর একদম সৎ মানুষের মতো ভঙ্গি করল। ইকানসার একটু ম্লান হেসে বলল, তার কোনো দরকার নেই। আমার যা জানার দরকার তা আমি এমনিতেই জানি। আমি আর এই ধরনের প্রশ্নে ভয় পাই না। মাঝে মাঝে সম্মানীয় অ্যারোডেস খুব গভীর প্রশ্ন করে বসে। তোমার শরীরের যে অবস্থা তাতে পরের শাস্তিটা সহ্য করা তোমার জন্য খুব একটা সহজ হবে না। এই কথা বলে সে তার হাত দুটো মুঠি করল, তারপর আঙুলগুলো ছড়িয়ে আয়নার ওপর 3 বার আলতো করে ঘষল। সেই গম্ভীর পরিবেশের মধ্যে ইকানসার নিচু গলায় জিজ্ঞেস করল, সম্মানীয় অ্যারোডেস, আমার প্রশ্ন হল, কে বা কোন দল ডিজায়ার অ্যাপোস্টলকে ডিউক নেগানকে খুন করতে প্ররোচিত করেছিল? রূপালী আয়নাটায় কিছুক্ষণ ধরে কোনো পরিবর্তন দেখা গেল না। অনেকক্ষণ পর আয়নার ওপর একটা জলজলে আলো ফুটে উঠল। সেখানে একটা তেলের রঙের ছবির মতো দৃশ্য দেখা গেল। সেটা ছিল একটা সমতল প্রান্তর যেখানে সূর্য ডুবতে বসেছিল। বিশাল মাঠটা একটা হালকা সোনালি আলোয় ঢাকা পড়েছিল। এর মানে কি? কার্লসন আর মেশিনারি হাইভ মাইন্ডের অন্য সদস্যরা একে অপরের দিকে তাকাল। তারা কেউ ব্যাপারটা বুঝতে পারল না। তাদের মধ্যে এমন একজন বিয়ান্ডার ছিল যে মিস্ট্রি প্রেয়ার থেকে এগিয়ে এসেছিল। তার কাছে এসব ইশারা বোঝা খুব একটা নতুন কিছু ছিল না। গোধূলি, জীবনের শেষ হওয়ার প্রতীক, এমন কোনো দল যারা মৃত্যুতে বিশ্বাস করে, নাকি এমন কোনো পাগল যারা পৃথিবীর শেষ দিনে বিশ্বাস করে? মিস্ট্রি প্রেয়ার কিছুক্ষণ ভেবে বলল। কার্লসন মাথা নেড়ে সায় দিল, আমার মনে হয় শেষেরটাই হবে। ইকানসার তাদের কথার দিকে কোনো কান দিল না, কারণ অ্যারোডেসের প্রশ্নটা ততক্ষণে সামনে চলে এসেছিল। তোমার কোন রঙের অন্তর্বাস সবচেয়ে বেশি পছন্দ? ইকানসারের মুখটা হঠাৎ করে লজ্জায় লাল হয়ে গেল। তার মনে হল যেন তার মাথা থেকে ধোঁয়া বেরোচ্ছে। সে অনেক কষ্টে একটা শব্দ উচ্চারণ করল, লাল। ঘরটা হঠাৎ করে একদম শান্ত হয়ে গেল। কার্লসন আর বাকিরা এমন ভান করল যেন তারা ঘরের অন্য এক কোণার দিকে তাকিয়ে আছে। ইকানসার ক্লান্ত হয়ে বসে পড়ল। সে তার উস্কোখুস্কো চুলগুলো চুলকাতে লাগল আর পরের প্রশ্নটা করার জন্য তৈরি হল। কার্লসন আর সহ্য করতে না পেরে বলল, ডিকন, আমাকে একটু চেষ্টা করতে দাও। খুব চেষ্টা করো যেন শাস্তির পর্যায়ে না পৌঁছাতে হয়। ইকানসার শেষ পর্যন্ত মাথা নেড়ে সায় দিল। কার্লসন খুব আত্মবিশ্বাসের সাথে ডিকনের মতো করেই কাজটা করল। সে আয়নার ওপর 3 বার আলতো করে ঘষল। বাকি সদস্যরা আবার এক জায়গায় জড়ো হল। সম্মানীয় অ্যারোডেস, আমার প্রশ্ন হল, ডিজায়ার অ্যাপোস্টলের সঙ্গী কারা? আলোটা একটু কেঁপে উঠল আর সাথে সাথে দৃশ্যটাও বদলে গেল। প্রথমে সেখানে একটা মেয়ের পেছনের দিক দেখা গেল। তার শারীরিক গঠন বেশ আকর্ষণীয় ছিল। তারপর সেখানে এমন একজনকে দেখা গেল যাকে খুব একটা পরিষ্কার করে বোঝা যাচ্ছিল না। তার জামাকাপড় দেখে তাকে কোনোমতে একজন ছেলে বলে মনে হচ্ছিল। তাহলে তো সত্যিই আর একজন সঙ্গী আছে। নিশ্চয়ই এই লোকটাই ডিউক নেগানের ব্যাপারে খবর বিক্রি করেছিল। খুবই দুঃখের বিষয় যে অন্য দলটা হয়তো আগেই তাকে সামলে নিয়েছে। কার্লসন চারপাশে সবার দিকে তাকিয়ে বলল। তার মনে হল যে তার লুকানোর মতো কিছুই নেই, তাই পরের প্রশ্নটা নিয়ে তার আর কোনো মাথা ঘামানোর দরকার নেই। এবার অ্যারোডেস যে অপশনগুলো দিল তার মধ্যে একটা প্রশ্ন, একটা কাজ অথবা একটা শাস্তি ছিল। কার্লসন কোনো দ্বিধা না করেই বলল, প্রশ্ন। রূপালী আয়নার ওপর টপটপ করে ঝরে পড়া রক্তের মতো কিছু শব্দ ভেসে উঠল। তুমি কি রোজ হাত দিয়ে নিজেকে তৃপ্ত করো? কার্লসনের ঠোঁট দুটো একটু কেঁপে উঠল। তার মনে হল তার কান দুটো হঠাৎ করে খুব গরম হয়ে গেছে। যদিও এটা তার কাছে বেশ স্বাভাবিক একটা ব্যাপার ছিল, কিন্তু নিজের এতগুলো সঙ্গী আর বসের সামনে এটার উত্তর দিতে গিয়ে তার মনে হল যেন সে লজ্জায় মাটির নিচে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, সে খুব আস্তে আস্তে উত্তর দিল। সেন্ট স্যামুয়েল ক্যাথেড্রালের নিচে ডালি তার চোখের ওপর নীল রঙের শ্যাডো লাগিয়ে রেখেছিল। সে এক গাদা কাগজ সোল অ্যাশুরার সোয়েস্টের সামনে ছুঁড়ে দিল। ট্যারেট কার্ডের ঘটনা নিয়ে তুমি যা যা জানতে চাও তার সব তথ্য এখানে আছে। এটা তো আমার ধারণার চেয়ে অনেক ছোট, সোয়েস্ট একটু অবাক হয়ে বলল। ডালি একটু হাসল। এটা তো শুধু সূচিপত্র। এটা দেখে লিওনার্ড মিচেল তার লাল গ্লাভস পরা ডান হাত দিয়ে নিচের ঠোঁটটা একটু ছুঁল। ক্যাপ্টেন সোয়েস্ট, আমরা কেন জেসন বেরিয়ার সাথে দেখা করা মানুষগুলোর ব্যাপারে একটু ভালোভাবে খোঁজখবর নিচ্ছি না? আর সেটা আগের দুটো ঘটনার সাথে মিলিয়ে দেখলে কেমন হয়? হয়তো সেখানে ট্যারেট কার্ডের প্রতীকের পেছনের সংগঠনটা সম্পর্কে কোনো সূত্র পাওয়া যেতে পারে। ডিউক নেগান লর্ড অফ স্টর্মসের একজন খুব বড় ভক্ত, আর সে রাজনীতির ময়দানে চার্চ অফ স্টর্মসের স্বার্থের কথাই বলে। ম্যান্ডেটেড পানিশার্সরা নিশ্চয়ই আসল অপরাধীকে পাগলের মতো খুঁজবে। তাই আমাদের এর মধ্যে ঢোকার কোনো দরকার নেই, না হলে আমরা খুব সহজেই তাদের সাথে কোনো ঝামেলায় জড়িয়ে পড়ব। চলো, আমরা বরং ট্যারেট কার্ডের ঘটনাগুলো নিয়ে একটু খোঁজ খবর নিই। কে জানে, হয়তো আমরা নতুন কোনো সূত্র পেয়ে যেতে পারি।
অবশ্যই আমাদের সব জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে, কিন্তু এটাই তো একজন রেড গ্লাভের কাজের অংশ। সোয়েস্ট একটু হেসে বুঝিয়ে বলল। লিওনার্ড মাথা নেড়ে সায় দিল। আমি বুঝতে পেরেছি। আর তার মনের গহীনে সেই বয়স্ক গলার শটটা একটা অদ্ভুত আওয়াজ করে হাসল। নাইট হক্সরা এটা ঠিক এভাবেই এড়িয়ে গেল। সেই মানুষটার শরীর থেকে কালো সম্রাটের গন্ধ আসছিল, একদম আসল কালো সম্রাট। হোলিউইন্ড ক্যাথেড্রালের ভেতরে মাথায় কালো টুপি পরে ঈশ্বরের স্পিলসিঙ্গার স্নেক তার রূপালী চোখ ঘুরিয়ে চারদিকটা দেখল। সে একজন ম্যান্ডেটেড পানিশার এলিটকে বেছে নিল। আমি যদিও বেকলুন্ড ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু এটা কাউন্সিল অফ কার্ডিনালসের সিদ্ধান্ত। এরপর তোমাদের শুধু একটাই কাজ থাকবে, আর সেটা হলো ডিউক নেগানের খুন নিয়ে তদন্ত করা। আবেদন করার পর তোমাদের সবার গ্রেড 1 সিল্ড আর্টিফ্যাক্ট ব্যবহার করার অধিকার থাকবে। তোমাদের খুঁজে বের করতেই হবে যে কারা আমাদের নিশানা করছে। সবার সামনে দাঁড়িয়ে থাকা একজন মাঝবয়সী লোক দলের সামনে এগিয়ে এলো। তার মাথায় একটা ক্যাপ্টেনের টুপি ছিল, যেটা একটু আলাদাভাবে বানানো হয়েছিল। সে তার হাতের মুঠিটা শক্ত করল আর নিজের বুকে আলতো করে টোকা দিল। যেমন তোমার আদেশ, ইয়োর এমিনেন্স। লোকটা বেশ রোগা ছিল। তাকে দেখে বিশেষ কিছু মনে হচ্ছিল না, তবে তার গলায় একটা নোঙরের উল্কি আঁকা ছিল। এমপ্রেস বড় এলাকার আর্ল হলের সেই বিলাসবহুল ভিলার ভেতর। অড্রে হল সুশীর দিকে তাকালো, যে নিজেই দরজা খুলে ভেতরে ঢুকেছিল। অড্রে নিচু গলায় জিজ্ঞেস করল, বাবা আর বাকিরা কি নিয়ে কথা বলছে? সে যখন জানতে পারল যে আর্ল হল বেশ দেরিতে বাড়ি ফিরেছে আর তার মুখটা খুব গম্ভীর দেখাচ্ছিল, তখন সে সাথে সাথে সুশীকে কথা শোনার জন্য পাঠিয়েছিল। ডিউক নেগানকে খুন করা হয়েছে। সুশী তার পায়ের পাতা দিয়ে পেছনের দরজাটা বন্ধ করতে করতে বলল। অড্রে যেন জমে গেল। তার মনে হল সে হয়তো ভুল কিছু শুনেছে, যদিও সে এর আগেও ডিউক নেগানের ওপর একটা হামলার ঘটনা দেখেছিল। কিন্তু সে কখনো ভাবেনি যে এই ক্ষমতাধর অভিজাত মানুষটা সত্যিই মারা যাবে। এটা সত্যি, সুসি বেশ জোর দিয়েই বলল। অড্রের মনটা হঠাৎ করেই একটু ফাঁকা হয়ে গেল। তার কাছে পুরো ব্যাপারটা খুব অদ্ভুত লাগছিল। এত ক্ষমতাশালী একজন অভিজাত মানুষ, একজন জলজান্ত মানুষ যে হাসতে আর কথা বলতে পারে, সেই ডিউক যে তাকে এক টুকরো জমিও দিয়েছিল, সে এমনভাবে মারা গেল কি করে? হঠাৎ করেই সে বড়দের দুনিয়ার এই নিষ্ঠুরতা আর ঠান্ডা রূপটা অনুভব করতে পারল। কে করল এটা? অড্রে নিজের অজান্তেই জিজ্ঞেস করে বসল। একজন সিকোয়েন্স 5-এর ডেভিল। সুসি তাড়াতাড়ি উত্তর দিল। তবে সেই তথাকথিত হিরো ব্যান্ডিট কালো সম্রাট তাকে আগেই চুপ করিয়ে দিয়েছে। অড্রে আবার একটু চমকে গেল। হিরো ব্যান্ডিট কালো সম্রাট কি করে হতে পারে? কি করে মিস্টার ফুলের ব্লেসড হতে পারে? সে তো আমাকে ডিউক নেগানের আগের খুনের হামলার ঝামেলা মেটাতে সাহায্য করেছিল। এটা তো পুরো উল্টো একটা ব্যাপার। অড্রের সাথে সাথে সুশীকে আবার আড়ি পাতার জন্য পাঠাল। সে তার পেছনের দরজাটা লক করে দিয়ে বিছানার এক কোণায় বসল। তারপর সে মিস্টার ফুলের কাছে প্রার্থনা করতে শুরু করল। সে মিস্টার ফুলের সম্মানজনক নাম জপ করা শেষ করল। তারপর সে ডিউক নেগানের খুনের ঘটনাটা বর্ণনা করল। সে খুব বিশ্বাসের সাথে জিজ্ঞেস করল, তোমার ব্লেসড কি সেখানে উপস্থিত ছিল? কিছুক্ষণ পর সে দেখতে পেল এক অনন্ত ধূসর কুয়াশা, আর সে শুনতে পেল মিস্টার ফুলের গলা। সে সেই সংগঠনটাকে খুঁজছে যারা ডিজায়ার অ্যাপোস্টলকে পরিচালনা করছিল। যাই হোক, এটা মিস্টার ফুলের প্ল্যান ছিল না। সে কি এই জন্যই তার ব্লেসডকে দিয়ে চিলাঙ্গোসকে থামিয়েছিল? কারণ এই সংগঠনটাই পেছন থেকে কলকাঠি নাড়ছিল? অড্রে একটু শান্ত হল। সে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, সেটা কোন সংগঠন যাদের ওপর তুমি এত মনোযোগ দিয়েছ? 1 সেকেন্ড পর সে শুনতে পেল যে মিস্টার ফুল খুব শান্ত গলায় উত্তর দিল, টোয়ালাইট হার্মিট অর্ডার।